বিন্দু আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই মহা দুর্যোগকালে সবাই নিরাপদে এবং সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলবে এবং সেই সাথে সময় নষ্ট না করে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। আমি মোহাম্মদ শহীদুল হক, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমরা চলচ্চিত্র অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা খেয়াল করে বোর্ডে আমরা একটা সৃজনশীল লিখে রেখেছি। খেয়াল করো সৃজনশীলটি। এখানে লেখা আছে 60 ওহম রোধের দুটি রোধক শ্রেণীতে যুক্ত করে 120 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হলো। পরবর্তীতে রোধক দুটি সমান্তরালে যুক্ত করে একই উৎসের সাথে যুক্ত করা হলো। খেয়াল করে দেখো, আমরা যদি এই সৃজনশীলটিকে চিত্র আকারে সাজাই তাহলে এরূপ একটি চিত্র পাওয়া যাবে। এখানে 60 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত আছে এবং সেটি 120 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যুক্ত। এখন আমাদের গ নং প্রশ্নে যেটি বলছে, খেয়াল করে দেখো, শ্রেণীযুক্ত অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। অর্থাৎ শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে বলছে। এখন খেয়াল করে দেখো, শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায় 60 ওহম রোধের মধ্য দিয়ে মূলত বর্তনীর মোট তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমরা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করলেই এটির অ্যান্সার পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা গ নং কোশ্চেনের সমাধান করব। দেখো, দেওয়া আছে প্রথম রোধ R1 equal to 60 ওহম, দ্বিতীয় রোধ R2 equal to 60 ওহম, বিভব V equal to 120 ভোল্ট। তাহলে দুটি রোধ শ্রেণীতে আছে। প্রথমে আমরা শ্রেণীতে তুল্য রোধ নির্ণয় করব। শ্রেণীতে তুল্য রোধ RS equal to দেখা দিতে হবে তো, RS equal to R1 যোগ R2। R1 এর মান দেওয়া আছে 60 ওহম প্লাস R2 এর মান 60 ওহম। সুতরাং তুল্য রোধ RS এর মান আমরা পেলাম 120 ওহম। এখন আমরা বর্তনীর মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করব। বর্তনীর মোট তড়িৎ প্রবাহ
বর্তনীর মোট তড়িৎ প্রবাহ I equal to V by R। V by R S V এর মান 120 ভোল্ট আর আমাদের তুল্য রোধ 120 ওহম। সুতরাং I equal to 1 অ্যাম্পিয়ার। এখন খেয়াল করে দেখো আমাদের বর্তনীর মোট তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার। যেহেতু বর্তনীর মোট তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার, তাহলে এই বর্তনীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। আর 60 ওহম রোধ যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, অতএব 60 ওহমের মধ্য দিয়ে বর্তনীর মোট তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমাদের যে প্রশ্ন করেছে 60 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করো, মূলত 60 ওহম রোধের মধ্য দিয়ে বর্তনীর মোট প্রবাহ 1 অ্যাম্পিয়ারই প্রবাহিত হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ষাট ওহম রোধ শ্রেণীতে যুক্ত আছে, সুতরাং 60 ওহম রোধের মধ্য দিয়ে বর্তনীর মোট তড়িৎ প্রবাহিত হবে। সুতরাং আমাদের এখানে आंसर হবে 1 অ্যাম্পিয়ার। ওকে, এবার আমরা 4 নং প্রশ্নটির উত্তর করার আগে একটু বোর্ডটি পরিষ্কার করে নিব। খেয়াল করে দেখো 4 নং কোশ্চেনে কি বলছে, কোন সংযোগে একটি নির্দিষ্ট সময়ে বেশি তাপ উৎপন্ন হবে। অর্থাৎ আমরা একবার দুটি রোধ শ্রেণীতে যুক্ত করছি, পরবর্তীতে আবার সেই দুটি রোধ সমান্তরালে যুক্ত করা হয়েছে। তাহলে শ্রেণীর ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হবে নাকি সমান্তরালের ক্ষেত্রে বেশি তাপ উৎপন্ন হবে, সেটি আমাদের প্রশ্ন করা হয়েছে। ওকে, আমরা 4 নং কোশ্চেনের সমাধানে আসি। শ্রেণীতে রোধ দুটি যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ S equal to I square RS T। কারণ আমরা উৎপন্ন তাপ নির্ণয়ের ফর্মুলা জানি H equal to I square RT। সুতরাং সেই ফর্মুলা অনুযায়ী আমরা লিখলাম শ্রেণীতে উৎপন্ন তাপ HS equal to I square RS T। I এর মান আমরা গ থেকে নির্ণয় করছি 1 অ্যাম্পিয়ার, RS এর মান আমরা গতে পেয়েছি 120 T। এটি ক্যালকুলেশন করলে HS এর মান বের হয় 120 T। সমীকরণ নাম্বার 1। এখন আমরা সমান্তরালে
যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ নির্ণয় করব। তাহলে রোধ দুটি সমান্তরালে যুক্ত অবস্থায় উৎপন্ন তাপ Hp equal to V square by RPT। প্রশ্ন হলো এই ক্ষেত্রে আমরা উৎপন্ন তাপ নির্ণয়ের সূত্র এটি না লিখে এটি লিখলাম কেন? কারণ আমরা উৎপন্ন তাপ নির্ণয়ের তিনটি ফর্মুলা জানি। একটি হলো H equal to I square RT, একটি H equal to V square by RT, আর একটি H equal to VIT। তো প্রথম ক্ষেত্রে আমরা লিখছি H equal to I square RT, কিন্তু এখানে যদি আমরা H equal to I square RT সূত্রটা লিখি তাহলে আমাদের আবার সমান্তরালে যুক্ত অবস্থায় মোট কারেন্ট I বের করে নিতে হবে। তো আমরা I বের করতে চাচ্ছি না সমান্তরাল অবস্থায়, তাই ঝামেলা এড়ানোর জন্য আমরা এই সূত্রটা লিখেছি। ওকে, দেখো এখন এই সূত্রে আমরা V এর মান জানি 120 ভোল্ট, আর আমাদের সমান্তরালে যুক্ত অবস্থায় তুল্য রোধ লাগবে। তাহলে আমরা সমান্তরালে যুক্ত অবস্থায় তুল্য রোধ RP এর মান নির্ণয় করব। সমান্তরালে তুল্য রোধ আর 1/RP equal to 1/R1 যোগ 1/R2 বা 1/RP equal to 1/R1 এর মান 60 ওহম প্লাস 1/R2 এর মান 60 ওহম। এটি ক্যালকুলেশন করলে RP এর মান বের হয় 30 ওহম। এখন দেখো এই RP এর মান আমরা এখানে বসিয়ে দিব, RP এর মানটা এখানে বসিয়ে দিব। সুতরাং তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে Hp equal to উপরে V স্কয়ার, V এর মান হচ্ছে 120 স্কয়ার, নিচে RP, RP এর মান আমরা বের করছি 30 ওহম, 30 ইনটু T। এটি ক্যালকুলেশন করলে মান বের হয় Hp equal to 480T, 480T। সমীকরণ নাম্বার 2। এখন আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করব। একটু আমরা বোর্ডটা এখান থেকে পরিষ্কার করলাম। এক ভাগ 2 হতে পাই, দেখো 1 নং সমীকরণে এটি আর 2 নং সমীকরণ এটি। তাহলে 1 ভাগ 2 হতে পাই HS by HP equal to 120T by 480T। এখন দেখো এই T আর এই T কাটা যাবে, আর এই 120 আর 480 কাটাকাটি করলে হয় 1/4। তাহলে সমীকরণটি দাঁড়াবে HS by HP equal to 1/4। আর গুণ করলে হবে HP এর সাথে 1 গুণন HS এর সাথে 4 গুণন, সুতরাং HP is equal to 4HS।
এখান থেকে দেখা যাচ্ছে যে এইচপিটা এইচএস এর 4 গুণ, সুতরাং এইচপি ইজ গ্রেটার দেন এইচএস, অর্থাৎ সমান্তরালে উৎপন্ন তাপ শ্রেণীতে যুক্ত অবস্থায় উৎপন্ন তাপের চেয়ে বেশি হবে। সুতরাং সমান্তরালে যুক্ত অবস্থায় বর্তনীতে উৎপন্ন তাপ বেশি হবে। এবার আমরা চলতরিত অধ্যায়ের আরো একটি সৃজনশীল আলোচনা করব। দেখো বোর্ডে লেখা আছে সৃজনশীল, চিত্রটি লক্ষ্য করো। এটি বরিশাল বোর্ডে 2019 সালে এসেছে। এখানে হুইস্টন ব্রিজের একটি চিত্র দেওয়া আছে এবং এই চিত্রের মাধ্যমে উদ্দীপকটি দেওয়া আছে। এই উদ্দীপকের উপর মোট 2টি প্রশ্ন আছে। দেখো গ নং প্রশ্ন, দ্বিতীয় বাহুর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টির সাম্য অবস্থা লাভ করবে। আর ঘ নং প্রশ্ন, ব্রিজের সাম্য অবস্থায় এবিসি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত এবং রোধের অনুপাতের মধ্যে সম্পর্ক কেমন হবে গাণিতিকভাবে দেখাও। দেখো আমরা প্রথমে গ নং প্রশ্নের সমাধান করছি। তো তোমরা জানো এটি একটি হুইস্টন ব্রিজ, আর হুইস্টন ব্রিজে মোট 4টি বাহু থাকে। এটিকে বলা হয় প্রথম বাহু পি, এটিকে বলা হয় দ্বিতীয় বাহু কিউ, এটিকে বলা হয় তৃতীয় বাহুর রোধ, আর এটিকে বলা হয় চতুর্থ বাহুর রোধ এস। তার মানে হলো পি কিউ আর এস। তো আমাদের দেওয়া আছে প্রথম বাহুর রোধ পি এর মান 150 ওহম। এখন দ্বিতীয় বাহুর রোধ এখানে 100 ওহম লেখা আছে, যদিও দ্বিতীয় বাহুর রোধকে আমরা কিউ বলি, কিন্তু এখানে দেখো আমাদের প্রশ্ন করেছে দ্বিতীয় বাহুর সাথে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টির সাম্য অবস্থা লাভ করবে। এই কথার অর্থ হলো দ্বিতীয় বাহুতে যে 100 ওহম রোধ আছে এটি দ্বারা বৃষ্টির সাম্য অবস্থায় নেই, তাই আমরা এটিকে কিউ না ধরে আমরা কিউ অন ধরছি, কারণ সাম্য অবস্থার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে P/Q = R/S। তো এটিকে আমরা যেহেতু সাম্য অবস্থায় নেই 100 ওহম দ্বারা, তাই আমরা এটিকে কিউ না ধরে কিউ অন ধরছি। সুতরাং দ্বিতীয় বাহুর রোধ Q1 = 100 ওহম। এটি তৃতীয় বাহুর রোধ, তৃতীয় বাহুর রোধ R = 20 ওহম। এটি চতুর্থ বাহুর রোধ, চতুর্থ বাহুর রোধ S = 10 ওহম। এখন দেখো হুইস্টন ব্রিজের নীতি থেকে আমরা জানি সাম্য অবস্থায় যেই ফর্মুলাটা আমরা লিখতে পারি সেটি হলো, আমরা জানি P/Q = R/S। এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দিলাম। P এর মান 150, Q এর মান বের করব, R এর মান 20, S এর মান 10। এটি ক্যালকুলেশন করলে Q এর মান বের হয় 75 ওহম। অর্থাৎ দ্বিতীয় বাহুর সাথে যদি 75 ওহম রোধ যুক্ত থাকে তাহলে এটি সাম্য অবস্থা লাভ করবে। কিন্তু দ্বিতীয় বাহুর সাথে রোধ আছে 100 ওহম, তার মানে হচ্ছে এই ব্রিজটি সাম্য অবস্থায় আনতে হলে দ্বিতীয় বাহুর রোধ কমাইতে হবে। 100 ওহম থেকে কমিয়ে 75 ওহম করতে হবে। আর আমরা জানি রোধের মান কমাইতে হলে সমান্তরাল সমবায়ে রোধ যুক্ত করতে হয়। সুতরাং আমরা ধরি দ্বিতীয় বাহুর সাথে Q2 মানের রোধ
সমান্তরাল সমান্তরালে যুক্ত করতে হবে। সুতরাং আমরা সূত্রটা লিখতে পারি 1/q equal to 1/q1 যোগ 1/q2। q এর মান দেখো 75, তাহলে q এর মান আমরা এখানে বসিয়ে দেব 1/75 equal to q1 এর মান দেখো 100 ওহম, 1/100 প্লাস 1/q2। আর এটি ক্যালকুলেশন করলে এখান থেকে q2 এর মান পাওয়া যায় 300 ওহম। অর্থাৎ আমাদেরকে দ্বিতীয় বাহুর সাথে 300 মানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। তাহলে এই 300 ওহম আর এই 100 ওহম মিলে আমাদের তুল্য রোধ হবে 75 ওহম এবং ব্রিজটি সাম্যাবস্থা লাভ করবে। তাহলে আমাদের অ্যান্সার হলো, প্রশ্ন ছিল দ্বিতীয় বাহুর সাথে কত রোধ 300 ওহম রোধ কিভাবে যুক্ত করতে হবে সমান্তরালে। তাহলে আমরা যেটি বলতে পারি, আমাদের এখানে লিখে একটু দ্বিতীয় আমরা এটা মুছলে এখানে একটু উপরে লিখছি। তাহলে অ্যান্সারটি হলো দ্বিতীয় বাহুর সাথে 300 ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। তাহলে আমাদের গ নং প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। এবার আমরা 4 নং প্রশ্নের উত্তর করব। তার আগে আমরা একটু বোর্ডটি পরিষ্কার করে নিব। দেখো গ নং প্রশ্নে কি বলছে। গ নং প্রশ্নে বলা হয়েছে ব্রিজের সাম্য অবস্থায় এবিসি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত এবং রোধের অনুপাতের মধ্যে সম্পর্ক কেমন হবে। অর্থাৎ ব্রিজটি যখন সাম্য অবস্থায় থাকবে তখন এবিসি এবং এডিসি এই দুই পথের প্রবাহ মাত্রা এবং রোধের অনুপাতের মধ্যে সম্পর্ক কেমন হবে সেটি জানতে চাইছে। তাহলে খেয়াল করো, আমরা গতে যে অঙ্কটি করলাম, ব্রিজটি সাম্য অবস্থায় যখন লাভ করবে তখন কিন্তু দ্বিতীয় বাহুতে 100 ওহম কাজ করবে না, তখন দ্বিতীয় বাহুতে কাজ করবে হচ্ছে 75 ওহম রোধ। সাম্য অবস্থায় এখানে কাজ করবে হচ্ছে 75 ওহম, অর্থাৎ 75 ওহম রোধ এখানে দ্বিতীয় বাহুর সাথে থাকলে ব্রিজটি সাম্য অবস্থা লাভ করবে। ওকে, আমরা প্রথমে কারশফের সূত্রের মাধ্যমে এবিসি এবং এডিসি এই দুই অংশের তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করব। তাহলে দেখো এ বি সি ডি এ লুপে কারশফের দ্বিতীয় সূত্র।
প্রয়োগ করে পাই দেখো দ্বিতীয় সূত্রটি হলো আমরা যখন একটি বদ্ধ বর্তনী ঘুরে আসব তখন বদ্ধ বর্তনী অতিক্রমকালে যতগুলো ভোল্টেজ বা বিভব পতনের সম্মুখীন হতে হয় সবগুলো ভোল্টেজ বা বিভব পতনের যোগফল হবে 0। ওকে, তাহলে দেখো আর ভোল্টেজটা হচ্ছে রোধ এবং কারেন্টের গুণফলটাই হলো ভোল্টেজ। তাহলে দেখো আমরা যখন এ থেকে বির দিকে যাচ্ছি এখানে রোধ 150, কারেন্ট আয়ন, তাহলে এখানে ভোল্টেজ হবে 150 আয়ন। আর আমরা যেহেতু কারেন্ট যেদিকে যাচ্ছে আমরাও সেই দিকে অতিক্রম করছি, তাই এটি হবে প্লাস 150 আয়ন। এবার দেখো আমরা যখন বি থেকে সিতে যাব তখন আমাদের রোধের মান 75 ওহম এবং কারেন্ট হবে আয়ন, কারণ সাম্য অবস্থায় গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই আয়ন কারেন্ট এখানে এসে এই দিক দিয়ে আয়ন চলে যাবে। তাহলে বিসি পথে যখন যাব আমরা এখানে কারেন্টের মান আয়ন, রোধের মান 75, তাহলে ভোল্টেজ হবে 75 আয়ন। এখানেও আমরা কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকে অতিক্রম করছি, তাই এটিও হবে প্লাস 75 আয়ন। এবার দেখো আমরা যখন সি থেকে ডির দিকে যাব তো এখানে রোধের মান আমাদের 10 ওহম আর কারেন্ট হবে এই দিক দিয়ে, কারেন্ট I2 এসে এই দিক দিয়ে যাবে, তাহলে কারেন্ট হবে I2, তাহলে এখানে ভোল্টেজ হবে 10 I2। যেহেতু আমরা এখানে দেখো কারেন্ট যাচ্ছে এই দিকে, আমরা আসছি এই দিকে, অর্থাৎ কারেন্টের বিপরীত দিকে আসছি, তাই এটি হবে মাইনাস 10 I2। এবার দেখো ডি থেকে যখন এর দিকে যাব আমাদের রোধের মান 20 ওহম এবং কারেন্ট I2, তাহলে ভোল্টেজ হবে 20 I2। এখানেও আমরা যখন ডি থেকে এর দিকে যাচ্ছি কারেন্ট আসছে এই দিকে, আমরা যাচ্ছি কারেন্টের বিপরীত দিকে, তাই এটিও হবে মাইনাস 20 I2। আর এই সম্পূর্ণ বদ্ধ বর্তনীতে যতগুলো ভোল্টেজ পতন হয়েছে সবগুলোর যোগফল হবে 0, তাহলে ইকুয়াল টু 0। এখন দেখো এটি আমরা যোগ বিয়োগ করলে যেটি পাই 225 আয়ন মাইনাস 30 I2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি আয়ন বাই I2 ইকুয়াল টু 30 বাই 225। আর এই 30 বাই 225 কে কাটাকাটি করলে এখানে মানটি দাঁড়ায় 2/15। তাহলে দেখো আমাদের এ বি সি পথে কারেন্ট আয়ন এবং এ ডি সি পথে কারেন্ট I2, আর এই দুই পথের কারেন্টের অনুপাত আয়ন ইসটু I2 ইকুয়াল টু হবে 2:15। ওকে, এবার আমরা রোধের অনুপাত বের করব। দেখো সাম্য অবস্থায় আমরা যখন এ বি সি এই পথের রোধ বের করতে চাচ্ছি, তাহলে যেহেতু এই এ বি সি পথে একই কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই দুটি রোধ আছে শ্রেণীতে, সুতরাং এ বি সি পথে তুল্য রোধ।
আর এ ডি সি ইকুয়াল টু 150 যোগ 75 হবে, কারণ আমরা সাম্য অবস্থায় অঙ্কটা করছি। 75 ইকুয়াল টু 225 ওহম। এবার এডিসি এই পথে যখন আমরা তুল্য রোধ বের করব, দেখো এডিসি পথেও একই কারেন্ট প্রবাহিত হচ্ছে I2, সুতরাং এই 20 ওহম আর 10 ওহম শ্রেণীতে যুক্ত আছে। সুতরাং এডিসি পথে তুল্য রোধ আর এ ডি সি ইকুয়াল টু 20 ওহম প্লাস 10 ওহম ইকুয়াল টু 30 ওহম। এখন দেখো এ বি সি এবং এডিসি এই দুই পথে রোধের অনুপাত নির্ণয় করব আমরা। তাহলে আর এ বি সি বাই আর এডিসি ইকুয়াল টু হবে আর এবিসির মান 225 আর এডিসির মান 30 ওহম, এবং এই 225 আর 30 কাটাকাটি করলে মানটি দাঁড়ায় 15/2। তাহলে দেখো রোধের অনুপাত হবে 15/2, কিন্তু কারেন্টের অনুপাত হচ্ছে 2/15। এখন আমাদের প্রশ্নটা ছিল এবিসি এবং এডিসি পথের প্রবাহ মাত্রার অনুপাত এবং রোধের অনুপাতের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো এবিসি এবং এডিসি এই দুই পথের প্রবাহ মাত্রার অনুপাত হলো 2/15, কিন্তু এই দুই পথে রোধের অনুপাত হচ্ছে 15/2, অর্থাৎ প্রবাহ মাত্রার অনুপাতটা হবে রোধের অনুপাতের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি এ বি সি এবং এডিসি অংশের প্রবাহ মাত্রার অনুপাত হবে প্রবাহ মাত্রার অনুপাত হবে রোধের অনুপাতের ব্যস্তানুপাতিক। রোধের অনুপাতের ব্যস্তানুপাতিক। ওকে, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।